This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে তিলোত্তমা মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা। ও ড্রামাবাজি কারণ এই মুখ্যমন্ত্রী এর জন্য প্রধান দায়ী। এই মুখ্যমন্ত্রী আত্মহত্যার কথা বলেছিলেন, এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের নায়িকা। এখানে একটা রায় হয়েছে, ঠিক বিচার হয়নি। মুখ্যমন্ত্রী তো বলে দিলেন ওনার হাতে থাকলে ফাঁসির অর্ডার করিয়ে আনতেন। বিচারক কি অর্ডার দেবেন সে উনি করিয়ে আনতেন। কামদুনিতে কিন্তু উনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে ফাঁসি ওনারই হাতে ছিল, ওনারই পুলিশ, কেউ বাইরের না। কি করেছেন? যাই হোক, উনি কোর্টে যাবেন, কোর্টে যাবার অধিকার সবার আছে, কোর্ট বিবেচনা করবে। তিলোত্তমা ধর্ষণ খুনে দোষীর ফাঁসি চাই। যদি কেউ দানবিক হয়, পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? মালদার সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। যাবজ্জীবন মানেটা কি? অনেকে তো পরে বেরিয়েও যায়। অপরাধ করে যদি কেউ বেঁচে যায় তাহলে তো আবার অপরাধ করবে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়? মানতে পারছি না। তিলোত্তমা ধর্ষণ খুনের রায় শুনে আমি স্তম্ভিত। আমি নিজে আইন পড়েছি, আইনটা জানি। আমরা অপরাজিতা বিল আনলেও পাশ করেনি কেন্দ্র। মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। এটাই শেষ নয়, সবে শুরু। আশা করি সুপ্রিম কোর্ট এবার পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে, পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের, এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে, কারণ সঞ্জয় যে প্রকৃত দোষী তার স্ত্রী কিনা, বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা, সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় কি খুলে গেল বৃহত্তর তদন্তের দিক? সঞ্জয় যাবজ্জীবন সাজা নিয়ে বিচারকের একাধিক পর্যবেক্ষণ। টালা থানা ও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারকের। আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নিন্দা বিচারকের। পুলিশ আসার আগেই কেন তিলোত্তমার দেহ মর্গে পাঠাতে বলেছিলেন সন্দীপ ঘোষ? কেন তড়িঘড়ি আত্মহত্যার তত্ত্ব খাড়া করলো হাসপাতাল কর্তৃপক্ষ? সবকিছু জানা সত্ত্বেও কেন অধ্যক্ষ ও সুপার পুলিশকে আগে খবর দেননি? কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন? সন্দীপ ঘোষের ভূমিকা সন্দেহের বাতাবরণ তৈরি করে পর্যবেক্ষণ বিচারকের। বেনিয়ম ও গাফিলতি ছিল পুলিশেরও, ধরা পড়েছে বিচারকের পর্যবেক্ষণে। টালা থানার 2 এসআই সৌরভ ঝা ও সুব্রত চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। কিভাবে নিয়ম ভেঙে ব্ল্যাঙ্ক জিডি? প্রশ্ন বিচারকের। প্রশ্ন উঠেছে গোয়েন্দা বিভাগে অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও। নিয়ম বহির্ভূতভাবে অভিযুক্তর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার অভিযোগ। পুলিশ কমিশনারকে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ। এর উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম। জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে। সেটা আমরা পুরো
কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। জজ সাহেব বলেছিলেন টাকা দেওয়ার কথা, 17 লক্ষ না টাকা, না কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। 14 নম্বর পয়েন্ট, সেইখানেতে হসপিটাল অথরিটি নিয়ে ওনার প্রশ্ন রয়েছে। উনি শব্দ ব্যবহার করেছেন ইললিগাল ড্রিম। ভিকটিম সুইসাইড করেছে, এটা চারিদিকে রুটতে আরম্ভ করেছিল কেন? ওনার সেই অবজারভেশন 14 নম্বর পয়েন্টে রয়েছে। যখনই এই জিনিসটা চলে আসছে যে ইনভেস্টিগেশনের গাফিলতি হয়েছে, সব কিছু সামনে যখন আসেনি, আর এখানে ওনার এই 172 পাতার জাজমেন্টে যখন ইনভেস্টিগেশনের ওপর প্রশ্ন উঠছে, হসপিটাল অথরিটির ওপর প্রশ্ন উঠছে, তো ডেফিনেটলি সেটা আরও একটা দিক খুলে দিচ্ছে আমাদের, যেটা আমরা অলরেডি অনারেবল অ্যাপেক্সও সুপ্রিম কোর্টে গেছি, 22 তারিখে আমাদের হিয়ারিংয়ের জন্য আছে। তো আমাদের সেই অপরচুনিটিটা খোলা রয়েছে যে বাকিটা আনার জন্য। আচ্ছা, এ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল? মেদিনীপুরে সংক্রমণের জেরে প্রসূতি মৃত্যুর মধ্যে এবার উলুবেড়িয়ায় ওটির ভয়ঙ্কর ছবি। প্রসূতির অস্ত্রোপচারের মধ্যে ওটি সাফাই, তাও আবার অ্যাসিড দিয়ে সাফাই চলাকালীনই অস্ত্রোপচার সরকারি হাসপাতালে। ভেবে দেখুন পরিস্থিতি কতটা ভয়াবহ। উলুবেড়িয়ায় এই ভয়ঙ্কর ছবি, আর অস্ত্রোপচারের মধ্যে ওটি সাফাইয়ের এই TV9 বাংলা খবর করে, আমরা খবর করি, তারপরে TV9 বাংলার খবরের জোরে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, কোথায় ওটি প্রোটোকল, কেন এই অবস্থায় সেখানকার? দেখো দন্দিসটা একেবারে মেদিনীপুর মেডিকেল কলেজ 12 দিন কাটেনি, সেখানে সেপসিস থেকে সেপটিক শক হয়ে একজন প্রসূতির মৃত্যু হলো। SSKM 3 জন প্রসূতি এখনও মৃত্যুর সঙ্গে যুঝছেন। সদ্যজাত কোনোদিন তার মাকে চিনতে পারল না, জানতে পারবে না তার মা কেমন ছিল। এই রকম একটি ঘটনা সারা রাজ্যকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। তার 12 দিন যেতে না যেতেই উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভয়াবহ ছবি। একদিকে ওটি টেবিলের ওপরে প্রসূতি মা শুয়ে রয়েছেন, আর অন্যদিকে মিউরিক অ্যাসিড ঢেলে সেখানকার স্বাস্থ্যকর্মীরা জীবাণু মারার কাজ করছেন। এটা কখনোই কাম্য নয়। ওটি প্রোটোকল কি বলছে, চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা বলছেন ফিউমিগেশন, অর্থাৎ জীবাণু মারার কাজ যখন হবে তখন সেখানে কোনোভাবে কোনো রোগী থাকবেন না, ওটি কক্ষ বন্ধ রেখে সেটা করতে হবে। কিন্তু এখানে তার ঠিক উল্টো ছবি। একদিকে প্রসূতি মায়ের অস্ত্রোপচার, আর অন্যদিকে চলছে ফিউমিগেশন, জীবাণু মারার কাজ। ঠিক করছে সেখানে কাদা, চারিদিকে জলময় হয়ে রয়েছে, জল থই থই করছে। সেই পরিস্থিতিতে সকলে হেঁটে চলে বেড়াচ্ছেন। যে কোনো মুহূর্তে ওই প্রসূতি সংক্রমিত হতে পারেন, তার দায় কার? এই প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা, প্রশ্ন তুলছেন। তার কারণ মুখ্য সচিব নবান্নে সাংবাদিক বৈঠক করে মেদিনীপুরে ঘটনার প্রেক্ষিতে বলেছিলেন যে মেদিনীপুরে ওটি প্রোটোকল মানা হয়নি, সেই জন্য পিজিটিদের এবং সিনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে। তাহলে উলুবেড়িয়াতে কি হচ্ছে, সেখানে জিনিসটা দেখার দায়িত্ব কার? বাকি মেডিকেল কলেজগুলোতে কি হচ্ছে, জেলা হাসপাতালে কি হচ্ছে, মেডিকেল কলেজের এই ছবি হলে ব্লক হাসপাতালে কি হচ্ছে? কোথাও কি রাজ্য স্বাস্থ্য ভবনের দায় নেই? মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় MSBP-কে সাসপেন্ড করা হয়েছিল। সেখানে কেন সাসপেন্ড করা হয়েছিল? কারণ হাসপাতাল MSBP-র অন্তর্গত। তাহলে এখানে দিনের পর দিন এই ঘটনা ঘটে কিভাবে? চিকিৎসকদের একাংশ বলার চেষ্টা করছেন যে সেখানে ওটি কক্ষের অপ্রতুলতা রয়েছে। এই যে স্ত্রীরোগ বিভাগের, সেখানে দুটো ওটি টেবিল রয়েছে, পাশে ENT আছে, অর্থ আছে, আরেকটা ওটি দীর্ঘদিন। প্রশ্ন একাধিক। উলুবেড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন শোনাই আপনাদের। রিপোর্টটা দেখেছি, স্বাস্থ্যভবন আমার সঙ্গে যোগাযোগ স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। আমি একটা ইনকোয়ারি কমিটি করেছি, ওদের কাজকে রিপোর্টটা দিতে বলেছি। কমিটি করে কী হয়েছিল না হয়েছিল তখন বলতে পারবো ডিটেলসটা। স্যার এরকম একটা ওটি রুমে তো গাফিলতি মেদিনীপুরের। হ্যাঁ, রিপোর্টটা হোক, রিপোর্টটা হোক কী হয়েছে জানি আগে। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মেদিনীপুর মেডিকেলের সাসপেন্ড হওয়া 7 জুনিয়র ডাক্তার। শাস্তি প্রত্যাহারের আবেদন। মেদিনীপুর হাসপাতালের সাসপেন্ড 7 পিজিটির চিঠি মুখ্যমন্ত্রীকে। গত 3 দিন ধরে মেদিনীপুর মেডিকেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আংশিক কর্মবিরতির মাধ্যমে আন্দোলনে সাসপেনশন অর্ডার প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠিতে পিজিটিরা লিখেছেন সিনিয়রদের নির্দেশ মতোই তারা কাজ করেছেন। গতকালের পর আজও সিআইডির প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেলে।
অনৈতিক সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে গত শনিবার রাত থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আংশিক কর্মবিরতির মাধ্যমে এই অবস্থান চলছে। দপ্তরের আধিকারিকদের কাছে অবস্থান বা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে চিঠি করার পর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আদৌ কি সদুত্তর মিলবে? যদিও তারা আশায় রয়েছেন মুখ্যমন্ত্রী তাদের চিঠির উত্তর দেবেন বা সেখান থেকে সদুত্তর মিলবে, তবে যতদিন না সদুত্তর মিলছে ততদিন তারা এই রিলে অবস্থান চালিয়ে যাবেন, এরকমই দাবি জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। আমরা মেল করা হয়েছে, আমাদের যে 7 সাসপেন্ডেড সহপাঠী আছে তারা মেল করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। তার পাশাপাশি আমরা NMC, DME, DHS এবং গ্রিভেন্স সেল সব জায়গাতেই আমরা আবেদন জানিয়েছি যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপরে যে সাসপেনশন এসছে সেটা যাতে প্রত্যাহার করার কথা তারা বিবেচনা করে দেখেন। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আসানসোলে মাটি চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। সালানপুরে পূর্ত দপ্তরের পাইপলাইনের কাজের সময় এই দুর্ঘটনা বলে খবর পাচ্ছি আমরা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আসানসোলে মাটি চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। সালানপুরে পূর্ত দপ্তরের পাইপলাইনের কাজের সময় দুর্ঘটনা। কিভাবে পরিস্থিতি হয়, এখন তাদের কি পরিস্থিতি, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, দেখো, আসানসোলের সালানপুর যে এরিয়া রয়েছে সেখানে ডালমিয়া খনি রয়েছে, তার পাশে একটা পিএইচডি নতুন কাজ চলছিল সুরঙ্গের মতো করে। সেখানে কিন্তু ওই যে ওভারবার্ডে নয়, মাটির যে ওভারবার্ডে নয়, অর্থাৎ একদিকে সুরঙ্গের কাজ চলছিল, অন্যদিকে ওভারবার্ডে অর্থাৎ মাটি জমা হচ্ছিল পাহাড়ের মতো করে। সেখানে হঠাৎ করে ওই যে ওভারবার্ডের মাটি তার চাপা পড়ে যায় এবং 3 শ্রমিকের মৃত্যু হয়। তারা অস্থায়ী শ্রমিক, তাদের বাড়ি ঝাড়খণ্ডে বলে জানা গেছে। রাজ্জাক শেখ, শামসুল শেখ এবং নীতিশ পাসওয়ান। নীতিশ পাসওয়ানের বাড়ি হচ্ছে কুলটির নেওয়াজপুরে, বাকিদের বাড়ি ঝাড়খণ্ডে। এদের মধ্যে একজন ছিল আশঙ্কাজনক, তাকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। অর্থাৎ 4 জন চাপা পড়েছিল, 3 জন মারা গেছে, একজন এখনো পর্যন্ত জীবিত আছে। কিন্তু এই ঘটনায় ঠিকাদার, যে ঠিকা সংস্থা এই কাজটি করছিল, তারা কিভাবে কোন পদ্ধতিতে কাজ করছিল, কিভাবে 3 জন শ্রমিকের মৃত্যু হলো, তাদের সিকিউরিটি কেন ছিল না, বা কেন এরকম ঘটনা ঘটলো, অবজারভেশন অবশ্যই তুমি অনেক নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। ধন্যবাদ তোমার। এদিকে আরো একটা খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে কোমায় প্রসূতি, বিষাক্ত স্যালাইনের জের নাকি চিকিৎসার গাফিলতি। তদন্তের দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ প্রসূতির পরিবার। বোয়ালমারি নন্দনপুর পঞ্চায়েতের বাসিন্দা বছর 23-এর শান্তনা রায়কে 29শে ডিসেম্বর জলপাইগুড়ি মেডিকেলের মাদার চাইল্ড হাবে ভর্তি করে পরিবার। ওই দিন রাতে পুত্র সন্তানের জন্ম দেন। পরের দিন থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। 2রা জানুয়ারি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার জানিয়েছেন 5 বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে কমিটি গড়ে তদন্ত শুরু হয়েছে। মেদিনীপুরের যে স্যালাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা। স্যালাইনটা দেওয়ার পরে কি অবনতি হলো? স্যালাইনটা দেওয়ার পরেই আমার পেশেন্টের পেটে ব্যথা এবং প্রচণ্ড কাঁপুনি, জ্বর আসে। জ্বর আসার পর আমার পেশেন্টের তখন কমপ্লেন করার পর তাকে 2টো ইঞ্জেকশন করা হয়। ইঞ্জেকশন করার পর আমার পেশেন্ট কিছুটা স্বস্তি বোধ করে। মানে রাজ্য জুড়ে যে একটা মানে অশান্ত পরিস্থিতি দেখা যাচ্ছে, হ্যাঁ স্যালাইন নিয়ে বহু প্রসূতি এইভাবে মরে গেল আর কি, তারা জীবনের স্বাদই পেল না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কি অবস্থা হয়েছে, নাহলে পেশেন্ট এত কম বয়সে এইভাবে ডিটোরেট করে যাচ্ছে, এটা একটা কিন্তু চিন্তার বিষয়। এদিকে স্যালাইন কাণ্ডে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা। মেদিনীপুরে গিয়ে মুখ্যমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য সচিবকেও গ্রেপ্তার করার দাবি শুভেন্দু অধিকারী। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে মিছিল শুভেন্দু। কালো তালিকাভুক্ত সংস্থাকে বরাত কিভাবে, প্রশ্ন শুভেন্দু। প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে তোপ শুভেন্দু। যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার 2 জনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এই দাবিতেই ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে।
এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, একটু পরেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ আলী খান। বঞ্জার ফ্ল্যাটে নয়, ফিরছেন অন্য বাড়িতে। এদিন সাইফের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ধৃত শরীফুলকে নিয়ে ভোর 5টায় সাইফের বঞ্জার ফ্ল্যাটে যায় পুলিশ। তার আগে ধৃতকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা স্টেশনে। বান্দ্রা স্টেশনে সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যায় ধৃতকে। সাইফের ফ্ল্যাট থেকে শরীফুলকে নিয়ে ন্যাশনাল কলেজে নিয়ে যাওয়া হয়। সাইফের উপর হামলা চালিয়ে এখানেই ঘুমোয় শরীফুল। বাংলাদেশি শাহজাদ 5-6 মাস আগে আসে মুম্বাইয়ে। চুরির উদ্দেশ্যেই হানা দেয় সাইফের ফ্ল্যাটে, আগেই জানায় পুলিশ। তবে আজ ছাড়া পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাচ্ছেন সাইফ আলী খান। একটু পরেই হাসপাতাল থেকে বেরোবেন সাইফ আলী খান এবং সেই সমস্ত ছবি TV9 বাংলায় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বান্দ্রার ফ্ল্যাটে ফিরবেন না তিনি, এমনটাই জানা যাচ্ছে। ফিরছেন অন্য বাড়িতে। এদিন সাইফের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণও করে পুলিশ, এমনটি খবর পাওয়া যাচ্ছে। ধৃত শরীফুলকে নিয়ে ভোর 5টায় সাইফের বান্দ্রার ফ্ল্যাটে যায় পুলিশ। তারপরে পুনর্নির্মাণ হয় গোটা ঘটনার। আপনাকে জানিয়ে রাখি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, একটু পরেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ আলী খান। বান্দ্রার ফ্ল্যাটে নয়, ফিরছেন অন্য বাড়িতে। मुंबई प्रतिनिधि जेपी सिंह हमारे संगे रहे। अभी क्या अपडेट है, क्या हाल है सैफ अली खान का? देखिए, अभी सैफ अली खान अंदर लीलावती में है। एक्चुअली 3 गाड़ियां एक साथ निकली और एक गाड़ी में आगे रेंज रोवर कार में करीना कपूर थी सफेद कलर की, और जो दूसरी 2 गाड़ियां थी उसके अंदर पीछे उनका स्टाफ था। तो लोगों को ये लगा कि सैफ अली खान जो है वो इस कार पे निकल रहे हैं, डिस्चार्ज हो चुके हैं, क्योंकि उनके डिस्चार्ज की फॉर्मेलिटीज पूरी हो चुकी है लीलावती में। तो किसी भी वक्त वो डिस्चार्ज किए जा सकते हैं। डॉक्टरों का भी कहना है कि हमने पूरा डिसीजन परिवार पर छोड़ा है। लेकिन उस गाड़ी में सिर्फ करीना कपूर थी। वो अपने सदगुरु शरण खार लिंक रोड के बिल्डिंग में गई। वहां मीडिया का जमावड़ा और लोग फैंस का जमावड़ा देखकर वो दोबारा यू टर्न मारा उन्होंने, और वो गाड़ी लेकर किसी और जगह पर चली गई हैं। शायद वो लीलावती वापस आ सकती हैं, लेकिन अभी सैफ अली खान जो है अंदर लीलावती में है। जी धन्यवाद। কথা বলছিলাম জেপি সিং আমাদের প্রতিনিধি, মুম্বাইয়ের প্রতিনিধি আমাদেরকে আপডেট দিচ্ছিলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ আলী খান। যদিও তাকে বান্দ্রার ফ্ল্যাটে নয়, তাকে নিয়ে যাওয়া হবে অন্য একটি বাড়িতে, এমনটাই আপডেট এই মুহূর্তে আসছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, যে হাসপাতালে সাইফ আলী খান অ্যাডমিটেড রয়েছেন, ভর্তি রয়েছেন, সেখান থেকে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একটু পরেই তিনি বেরোবেন, হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ আলী খান। আপনাকে জানিয়ে রাখি, তবে বান্দ্রার ফ্ল্যাটে নয়, ফিরছেন অন্য বাড়িতে। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটু পরেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ আলী খান। বান্দ্রার ফ্ল্যাটে নয়, ফিরছেন অন্য বাড়িতে। এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে তার সেই হাসপাতালের সামনের ছবিটা আমরা TV9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এবং জানিয়ে রাখি, এবং এদিন সাইফের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ, সেই খবর পাচ্ছি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। মুম্বাই থেকে প্রতিনিধি জেপি সিং আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার কথা বলি জেপি সিং এর সঙ্গে। अभी करीना कपूर खान वो कहाँ पे है और सैफ अली खान वो कितने देर में निकलेंगे, थोड़ा अपडेट दीजिए प्लीज। देखिए, ये बताया जा रहा है कि सैफ अली खान 4 बजे के पहले निकलेंगे। अभी थोड़ा जो पब्लिक है, जो फैंस हैं, उनका बड़ा क्योस यहाँ पर हो गया था। 3-3, 4-4 गाड़ियां साथ में निकली और ऐसा लगा कि जो ब्लैक कांच है रेंज रोवर का, उसके अंदर सैफ अली खान भी है, क्योंकि सैफ अली खान जो है उनके वो मास्क लगाए हुए करीना कपूर के पीछे 2-3 लोग खड़े थे और सारे लोग जो है गाड़ियों में बैठ गए। तो ये एक जो है ब्लंडर हो गया और जो लोग हैं वो समझ नहीं पाए। लेकिन करीना कपूर निकली है, सैफ अली खान अंदर है। करीना कपूर खार वेस्ट के लिंक रोड के अपने घर गई सदगुरु शरण, और वहां से मीडिया का जमावड़ा देखकर, मीडिया की भीड़ देखकर वो वहां से भी निकलकर जो है वो शायद अपनी बहन के यहाँ, करिश्मा के यहाँ गई हैं। अभी तक लीलावती आई नहीं है। लीलावती में तीनों गेट पर मीडिया और पब्लिक यहाँ पर है। पुलिस का भारी बंदोबस्त है और ऐसा माना जा रहा है कि 4 बजे तक जो है ये सैफ अली खान यहाँ से डिस्चार्ज हो सकते हैं। आज डिस्चार्ज होंगे, ऐसा इनके डॉक्टर्स कह रहे हैं। जी धन्यवाद। আজ ফের বিধানসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ, সদ্য জেল থেকে ছাড়া পাওয়া হাবড়ার তৃণমূল বিধায়কের।
জেল মুক্তির পর ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল উত্তর 24 পরগনার সংগঠন নিয়ে জেলার বিধায়কদের সঙ্গে কথা বালুর। দেগঙ্গা ও বসিরহাট উত্তরের বিধায়কের সঙ্গে আলোচনা বালুর। কোন এলাকার কি অবস্থা জানতে চান জ্যোতিপ্রিয়। খবর সূত্রে বিধানসভায় আনুষ্ঠানিকভাবে ফিরতে চাই স্পিকারের অনুমোদনে। আজ স্পিকারের সঙ্গে দেখা করবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। ছাড়পত্রের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে বিধানসভায় সরকারিভাবে যোগ দিতে পারবেন জ্যোতিপ্রিয়। 26-এর ভোটকে সামনে রেখে ফের ময়দানে দেখা যাবে বালুকে, প্রশ্ন উঠছে। আর এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা তিনি বলছেন যে প্রায় 1 দশক ধরে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূলের দুর্নীতিকে টেনে নিয়ে গেছেন, আর তাই জন্যই দল তাকে পুরস্কৃত করছে। শোনাই আপনাদের। জ্যোতিপ্রিয় মল্লিক কি 1 দশক ধরে এত বড় দুর্নীতিটাকে একা টেনে নিয়ে গিয়েছিল? ওটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল। সেটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, সততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক পালন করেছিলেন। তো স্বাভাবিকভাবেই দল তাকে পুরস্কৃত করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।